এলেবেলে ৭ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ ষষ্ঠ পর্বে রয়েছে পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী প্রবন্ধের প্রথম ভাগ। চলুন তবে শোনা যাক। যারা দেহাত্মবাদী সহজিয়া, তাদের সাধনার স্থূল কথা হল মানুষ ভজন। তারা কথায় কথায় বলে মানুষ ধরা। প্রশ্ন হল, কোন মানুষকে ধরা যায়? কেই বা যথার্থ মানুষ? তারা রহস্য করে বলে, মানুষের আবার বাছাবাছি কি? সব মানুষই সমান। কার মধ্যে যে কখন কি পাওয়া যাবে তাকে আগে থেকে বলা যায়? কথাটার একটা লৌকিক উপমা দিয়েছিল জেহান বলে এক দরবেশ। পরনে তার এক রঙিন আলখাল্লা, মাথায় এক অদ্ভুত টুপি, গলায় একগাছা পাথর আর কিসবের মালা, হাতে খেলকা করোয়া কিস্তি আর চিমটে। চোখ দুটি নিমিলিত করে সে ধ্যানস্থ ছিল কুষ্টিয়ার ছেউরিয়ার লালন ফকিরের মাজারে। সন্ধে হয়ে আসছে তখন। মাজার শরীফের বড় বড় থাম আর গম্বুজ ঘেরা সৌধ ভেদ করে শেষ সূর্যের একটা দ্যুতিহীন আলো সমস্ত এবাদতখানায় এক আধো ছায়ার ম্লানতা এনেছিল। আলো কমে এলে যেমন রঙিন পাখির রং মরে আসে, তেমনি জেহান দরবেশের আলখাল্লা আর কণ্ঠমালার বহুবর্ণ দ্যুতি এক মলিন সিলুয়েটে জেল্লা হারাচ্ছিল ক্রমশ। ধীরে নেমে আসছিল শীত সন্ধ্যার কালিমা। সেই সময় জেহান দরবেশ তার আশ্চর্য লৌকিক চিন্তার মৌলিক উদ্ভাবন থেকে বলেছিল, সুতোর ফুঁপি দেখেছেন তো? সেই রকম সব জিনিসের ফুঁপি থাকে, কোনো জিনিস ফুরোয় না, টান দিলেই পরেরটুকু এসে যায়। তেমনই মানুষ। কার টানে যে কোন মানুষের খবর আসে কে বলতে পারে? ভাবলে এখন অবাক লাগে যে দরবেশের কথার প্রমাণ মিলল কতদিন পরে গাইঘাটা থানার মোড়লডাঙ্গার পৌষ সংক্রান্তির মেলায়। সেখানে ঘুরতে ঘুরতে বেশ চনমনে খিদে পেয়েছে। দেখি একটা বিরাট মিষ্টির দোকানে গরম গরম ঢাকাই পরোটা আর অমৃতি জিলাপি ভাজা হচ্ছে। টেম্পোরারি দোকান, নরবরে হাই বেঞ্চ আর কাঠের চেয়ার, টিনের গেলাসে জল আর পদ্মপাতায় করে খাবার দেওয়ার চল। আমার নাক বরাবর বিরাট উনুনের সামনে বসে মোটা মার্কিনের ন্যাকড়া টিপে টিপে অদ্ভুত শিল্প গড়ছিল অমৃতি জিলিপির কারিগর। মাঝবয়সী মানুষ, গালে ৫-৬ দিনের না কাটা পাকা দাড়ির কদম ফুল। মানুষটা যেরকম একাগ্র নিষ্ঠায় জিলিপির প্যাঁচ বানাচ্ছিল, তাই দেখেই কথা বলতে ইচ্ছে হলো। ব্যাস, বেরিয়ে পড়ল ফুঁপি। হরিণঘাটার নগরুখরা গ্রামে থাকে এ মন্নত অধিকারী, ভেগধারী বোষ্টম। বাড়িতে পরিবার বলতে বিধবা এক বোন আর ৩ ছেলে মেয়ে। বিয়ে থাক করিনি বাবু। বর্ষার কালটা বাদ দিলে সম্বৎসর মেলা থেকে মেলা এই কাজে ঘুরি। মানুষজন দেখি, বেশ কেটে যায়। আর বর্ষার সময় হরিণঘাটার আশেপাশে হালুইকরের কাজ করি। বিয়ে, পৈতে, শ্রাদ্ধ যা জোটে। এখন আবার নতুন ২টো ভোজ কাজ হয়েছে। আপনাদের ওই যাকে বলে বিবাহবার্ষিকী আর জন্মদিন, এই সব করে টেনে টুনে চলে যায়। এই হলো যাকে বলে খাঁটি প্যারাম্বুলেটিং ট্রেড। একটা থোক মূলধন জোগাড় করে জনকয়েক কর্মচারী, বাসনকোসন, বেঞ্চি চেয়ার, বাঁশ আর ত্রিপল নিয়ে কেবলই ঘোরাঘুরি, এক মেলা থেকে আরেক মেলা, সব চান্দ্র মাসের হিসেবে। মালিক বরিশাল থেকে আসা যোগেশচন্দ্র দেবনাথ, ফতুয়া পরা ৬০ বয়সী, ঝানু আর ধূর্ত। জিজ্ঞেস করতেই ঝটিতি মেলার নামাবলী পেশ করলেন। প্রথমে ধরেন এই গাইঘাটার পৌষ সংক্রান্তি মেলা চলবে ১ মাস। সেখান থেকে মাঘী পূর্ণিমায় স্বরূপনগর থানায় দেওরার মেলা বা যমুনার মেলা। সেখান থেকে ঠাকুরনগরে চৈত্র একাদশীতে বারুণীর মেলা। সেখান থেকে গাইঘাটা থানার জলেশ্বরে
চৈত্র সংক্রান্তির মেলা। এইভাবে চলতে চলতে শেষ হবে বার্নপুর মাটিয়ারিতে অম্বুবাচীর মেলা আষাঢ় মাসে। বর্ষার ২ মাস বাদ দিয়ে আবার আশ্বিন থেকে শুরু হবে সিজন। মন্মথ অধিকারী আমার হাতে ধরা পদ্ম পাতায় ২খানা সদ্য ভাজা গরম জিলিপি দিয়ে বলল, বাবু, গৌরাঙ্গের কৃপায় আমি এই কাজে গত ২০ বছর নানা মালিকের দোকানের সঙ্গে অন্তত ৭০-৮০ খানা মেলা দেখেছি। কত মানুষ, কত কাণ্ড, কত ব্যাপারী, কত কেলেঙ্কারি, কত ঝড়জল, কত উটকো হাঙ্গামা, কিন্তু সব মিলিয়ে ভারী আনন্দ। যাই বলুন, সবই গৌরাঙ্গের খেলা। এইভাবে গৌরাঙ্গের কৃপা আর গৌরাঙ্গের খেলা শব্দ দুটিকে অনর্গল অব্যয়ের মতো ব্যবহার করে মন্মথ অধিকারী আমার সঙ্গে জমিয়ে নিল। কথায় কথায় প্রসঙ্গের ফুঁপি বেরোয়। প্রসঙ্গ থেকে স্বচ্ছন্দে আরেক উল্টো প্রসঙ্গে যেতে পারে মানুষটা। সেই সুযোগে আমি আমার মনে পুষে রাখা অনেক দিনের একটা প্রশ্ন খালাস করে ফেলি। এই যে ৫-৬ মাস ধরে সব বাড়ি ছাড়া সবাইকে সংযম করে থাকে নাকি? শরীরের ব্যাপার-স্যাপার আছে তো নাকি? জিভ কেটে মন্মথ বলে, বিলক্ষণ। গৌরাঙ্গের খেলায় এই দেহ নিয়েই যত গোলমাল আছে, তারও ব্যবস্থা আছে। সব মেলাতেই উস্কো মেয়ে ছেলে থাকে বৈকি। তারা চোখে সুরমা টেনে পায়ে মল বাজিয়ে আমাদের জানান দিয়ে যায় সময় মতো। যার দরকার যোগাযোগ করে নেয়। সব মেলাতেই এসব চোরাগোপ্তা ব্যবস্থা থাকে, এক অগ্রদ্বীপের মেলা বাদে। হঠাৎ ওই মেলাটা বাদ কেন? গৌরাঙ্গের কৃপায় ওই মেলা সবচেয়ে সাত্ত্বিক আর পবিত্র। ওখানে গিয়ে কুচিন্তা কি কাম একেবারে ত্যাগ করতে হবে। ও মেলার খুব মাহাত্ম্য। শুনতে চান কিরকম মাহাত্ম্য? তবে শুনুন। গৌরাঙ্গের মেলায় অগ্রদ্বীপের মেলার ৩ দিনে লক্ষ লোক আসে, কিন্তু দেখবেন একটাও কাক নেই, একটাও কুকুর নেই, কখনো ঝড় বৃষ্টিও হয় না। আরও নিগুড়ো ব্যাপার আছে, সেসব স্বয়ং গেলে বোঝা যায়। আপনি যাবেন? তাহলে আপনাকে নিশানা দিয়ে দেব সব কিছুর। অগ্রদ্বীপের মেলা সবচেয়ে পুরনো মেলা বাবু। আমি বললাম, গৌরাঙ্গের কৃপায় অগ্রদ্বীপের মেলা চালু করেছিলেন কে? মন্মথ শূন্যে হাত ছুঁড়ে বলল, আরে গৌরাঙ্গের খেলা। অগ্রদ্বীপের মেলা তো গৌরাঙ্গেরই তৈরি, তা হতেই সূচনা। চমকে বলি, সে কি, গৌরাঙ্গই অগ্রদ্বীপের মেলা শুরু করেছেন? আজ্ঞে হ্যাঁ। মন্মথ বিনয়ম্র বৈষ্ণবের মতো বলে, গৌরাঙ্গের খেলায় আমি লেখাপড়া শিখিনি, মূর্খ মানুষ। তবে আমার গুরুপাঠ পাটুলিতে অমিয় নিমায় চরিত পাঠ হয়। সেখানে আর শ্রীগুরুর শ্রীমুখে শুনেছি স্বয়ং শ্রী গৌরাঙ্গ তার পরিকর গোবিন্দ ঘোষকে দিয়ে ওখানে গোপীনাথজিও প্রতিষ্ঠা করেছিলেন। সেই গোপীনাথ মন্দিরকে ঘিরে ৩ দিন মেলা বসে অগ্রদ্বীপে বারুণীর সময়ে, যাকে বলে আমবারুণী। আমি কতবার গেছি দোকানের সঙ্গে। আমবারুণী কোন সময়ে হয়? আগে ওই মধুকৃষ্ণা তিথি, তার মানে গৌরাঙ্গের খেলায় যাকে বলে বসন্তকাল, অর্থাৎ যাকে বলে চৈত্র মাসের কৃষ্ণা তিথির একাদশীতে মেলা শুরু। কেমন করে যেতে হয়? নবদ্বীপ ধাম স্টেশন থেকে রেলে চেপে কাটোয়ার দিকে যেতে হবে। কাটোয়ার আগের স্টেশন দাইহাট, তার আগের স্টেশন অগ্রদ্বীপ। স্টেশন থেকে পূব দিকে মাইল ২ গেলে গঙ্গা, গঙ্গা পেরুলে গোপীনাথের মন্দির। তা গৌরাঙ্গের খেলায় একটু পথশ্রম আছে, তিনি ভক্তকে একটু বাজিয়ে নেন বৈকি, তবু যাবেন। যাবার আগে একটু তথ্য সংগ্রহ করে নেওয়া আমার রীতি। ১৯১০ সালে বেরোনো পিটারসন সাহেবের লেখা বর্ধমান জেলা গেজেটিয়ারের লেখাটুকু বড় নিষ্প্রাণ। কোট, অগ্রদ্বীপ is a famous place of pilgrimage and contains a temple of Gopinath, at which some 10,000 pilgrims gather every April. Unquote. এর চেয়ে একটু সজীব বর্ণনা জোটে বিজয়রামের লেখা তীর্থমঙ্গল কাব্যে। ১১৭১ বঙ্গাব্দে, তার মানে ২০০ বছরেরও আগে,
ভূকৈলাসের রাজা জয়নারায়ণ ঘোষালের বাবা কৃষ্ণচন্দ্র ঘোষালের সঙ্গে তীর্থ ভ্রমণ করেছিলেন বিজয়রাম। সেই সময় ত্রিস্থলী থেকে ফেরার পথে তারা অগ্রদ্বীপে নামেন। গোপীনাথের মন্দির দেখে তাদের মন ভরে যায়। বিজয়রাম লেখেন, অগ্রদ্বীপে আসি হইল উপস্থিত, সেইখানে গোপীনাথ ঠাকুরের ঘর, অপূর্ব নির্মাণ বাটি দেখিতে সুন্দর। ইতিহাস বলছে অগ্রদ্বীপের মূল মন্দির এখন গঙ্গা গর্ভে। এখনকার মন্দিরটি তৈরি করে দেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। তার মানে বিজয়রাম যে অপূর্ব নির্মাণ বাটি দেখেছিলেন সেটি কৃষ্ণচন্দ্রের তৈরি। কিন্তু নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র খামোখা বর্ধমান জেলার এই মন্দিরটি বানালেন কেন? এই প্রশ্নের ফুঁপি থেকে উঠে আসে আরেক মজার কাহিনী। রাজা কৃষ্ণচন্দ্রের বাবা রাজা রঘুরামের আমলে একবার অগ্রদ্বীপের মেলায় হয়েছিল প্রচণ্ড দাঙ্গা হাঙ্গামা। ২-৪ জন মারাও গিয়েছিল। খবর পেয়ে নবাব আলীবর্দীর প্রতিনিধি তখন মুর্শিদাবাদে ডেকে পাঠালেন বর্ধমান রাজ, নদিয়া রাজ আর পাটুলির জমিদারকে। যে যার প্রতিনিধি পাঠালেন। দারুণ রেগে নবাবের পক্ষ প্রথমেই জানতে চাইলে নবদ্বীপ কার এখতিয়ারে। ভয়ের চোটে বর্ধমান আর পাটুলির লোক মুখে কুলু পাটল। সেই সুযোগে নদিয়ার ধূর্ত প্রতিনিধি বললে, অগ্রদ্বীপ নদিয়া রাজেরই এখতিয়ারে। এবারে নানা কারণে গাফিলতি হয়ে গেছে, আর কখনো এমন হাঙ্গামা হবে না হুজুর। ব্যাস, অপরাধ মকুব। সঙ্গে সঙ্গে অগ্রদ্বীপের গোপীনাথ চলে এলেন রাজা রঘুরামের দখলে। সেই থেকে আজ পর্যন্ত গোপীনাথ কৃষ্ণনগরের রাজবাড়িতে বছরে অন্তত ৬ মাস থাকেন। সেবা পূজা শেতল হয়, অবাক কাণ্ড। এমনই নাকি ছিল সেকালের নবাবী প্রশাসন। অগ্রদ্বীপের বেশ প্রাচীন উল্লেখ পাওয়া যায় ওড়িয়া কবি দিবাকর দাসের জগন্নাথ চরিতামৃত বইতে। বইটি ১৭ শতকে লেখা। ওই বইতে ওড়িয়া ভাষায় লেখা আছে, অগ্রদ্বীপ ঘাট যা কহি, তহিরে শ্রীঘোষ গোসাই। এই শ্রীঘোষ গোসাই মানে গোবিন্দ ঘোষ, যার নামে এই মেলার নাম এখনো অনেকে বলেন ঘোষ ঠাকুরের মেলা। ঘোষপাড়ার কর্তাভজাদের বিখ্যাত নেতা দুলাল চাঁদ ওরফে লাল শশীর মতো মান্যগণ্য লোকও যে অগ্রদ্বীপ গিয়েছিলেন তার প্রমাণ তার গানেরই উক্তিতে ধরা আছে যে, একবার অগ্রদ্বীপের মহোৎসবে দেখতে গেলাম একা, আখড়াধারী কত পুরুষ নারী, হয় না লেখাজোখা। এ বিবরণ থেকে অগ্রদ্বীপের মেলায় আখড়াধারী অনেক সহজিয়াদের বর্ণনা পাওয়া যায়। এর চেয়েও সাধু বর্ণনা মেলে সাহেবধ্বনি গীতিকার কবির গোসাইয়ের লেখায়। যত ন্যাড়ানেড়ি ঘোষের বাড়ি, প্রসাদ মারে রোজ দুবেলা, রামাত নিমাত ব্রহ্মচারী আউল বাউল কোপনিধারী, যত শুদ্ধাচারী জপে মালা, উদাসীন দরবেশ গোসাই, ফুৎকার অবধৌতি নিতাই, উন্মত্ত সদাই গ্যাঁজা ডলা। এর পাশে সহজিয়া নাগর নাগরীর প্রেমচিত্র কম আকর্ষণীয় নয়। সেখানে দেখা যায় নাগরী চারিদিকে বেড়াচ্ছে পাকে পাকে, দেখে যারে তারেই ডাকে, এসো প্রাণবন্ধু বলে। এই মনের মতো হলে পরে নামের মালা দেয় তার গলে, বলিতেছে ধরো ধরো, ধরো ভাই যত পারো, প্রেম সেবা যদি করো, মনের সাধে সকলে। অবশ্য অগ্রদ্বীপের মেলা নিয়ে যে খারাপ কথাও চালু আছে তা আমি জানতাম না। জানালেন এক বহুদর্শী ফকির। বললেন, মেলায় নানা রকম মানুষ আসে, নানান তালে। সবাই তাদের মধ্যে ভালো নয়। ঠগ, চোচ্চোর, দেহ ব্যবসায়ী, কামপাগল, শয়তানও থাকে বইকি। আমাদের চলতি কথায় ওই জন্য অগ্রদ্বীপের মেলা সম্বন্ধে বলে, অগ্রদ্বীপের মেলা কে কার পাছায় মারে ঠেলা। তার মানে জায়গাটায় অশৈল কাজটাজও হয়। আমি ওই জন্য অগ্রদ্বীপে আর যাই না। আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা আজকাল মেলায় এসে নোংরামি করে। ও মেলার মর্যাদা চলে গেছে। বাংলার মেলা নিয়ে তেমন সমাজতাত্ত্বিক কাজ হয়েছে বলে শুনিনি। হলে মেলার আকার প্রকার, স্বভাবের বিবর্তন থেকে সমাজ বিবর্তনের একটা ছক পাওয়া যেত। যেমন দেখা যায় ৮০ বছর আগে
মুরুটিয়ার স্নানযাত্রার মেলা দেখে যে বিবরণ দীনেন্দ্র কুমার রায় এঁকেছিলেন তার পল্লীচিত্র বইতে, তার সঙ্গে এখানকার মেলার মিল বেশ কম। তিনি লিখেছেন, কোট, 12 বিলাসীগণের দোকান এ অঞ্চলের মেলার প্রধান বৈশিষ্ট্য। মেলায় ইহাদের সমাগম যত অধিক হয়, জমিদারদের লাভও তত অধিক হইয়া থাকে। এই জন্য তাহারা মেলাক্ষেত্রের একটি অংশ ইহাদের জন্য ঘিরিয়া রাখেন। ইহারাই মেলার কলঙ্ক। ইহাদের প্রবেশাধিকার না থাকিলে শুনিয়াছি মেলা জমে না। এক একটির উপজীবিনী 3-4 হাত লম্বা টঙ্গে রূপের দোকান খুলিয়া বসিয়াছে। মেলার এক প্রান্তে এরূপ শত শত টঙ্গ। অর্থোপার্জনের আশায় এখানে নানা পল্লী হইতে 3 শতাধিক রূপজীবিনীর সমাগম হইয়াছে। শিকারের সন্ধানে অনেকে চারিগাছা মলের ঝনঝনানিতে গ্রাম্য চাষীদের ও পাইক পেয়াদা নগদিগণের তৃষিত চিত্ত উদ্ভ্রান্ত করিয়া মেলার মধ্যে বিচরণ করিতেছে। জনারণ্যে নারী দেহে যেন সাপ বাঘ। আনকোট। জমিদারতন্ত্রের প্রশ্রয়ে গড়ে ওঠা দেহ ব্যবসা এখন অনেক মেলাতেই নেই। দেহ ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা এখন মেলায় থাকে না। টঙ্গ আর শত শত শৈরিনী এখন কল্পনাতীত। তার কারণ শরীরী ব্যবসা এখন শহর কেন্দ্রিক এবং অনতিপ্রকাশ্য। অথচ আগেকার দিনে কৃষিভিত্তিক গ্রাম দেশের মানুষের যৌনতার দীক্ষা হতো সম্ভবত মেলা খেলায়। সেই জন্য শিষ্ট সমাজে আজও গ্রাম্য মেলা সম্পর্কে একটা সশঙ্ক ধারণা আছে। সেকালের মেলায় কত মেয়ে যে হারিয়ে যেত সে কথা থাক, কিন্তু আমার যে কথাগুলো জানা ছিল না তার মধ্যে বড় কথা হলো গোপীনাথকে সবাই বলে গোপীনাথ, স্বরসঙ্গতির ব্যাপার। এ কথাটাও জানতাম না যে অগ্রদ্বীপের উচ্চারণ অঞ্চল বিশেষের গ্রাম্যতায় দাঁড়াতে পারে রজ্ঞদ্বীপ। জানলাম প্রথম যেবার অগ্রদ্বীপে যাই সেবার ট্রেনে উঠে সহযাত্রী দলের বৈরাগী একজন আমাকে বললে, বাবু কি আমাদের মতোই রজ্ঞদ্বীপে যাচ্ছেন? চলুন। অন্যবার আমরা নদীপথে যাই, এবারে যাচ্ছি এলে চড়ে। এল মানে রেল। আশ্চর্য বর্ণ বিপর্যয়। রেল হলো এল, কিন্তু অগ্রদ্বীপ হলো রজ্ঞদ্বীপ। যাই হোক, প্রথমবারে আমার রজ্ঞদ্বীপের গোপীনাথ দেখতে যাওয়া এলে চড়ে। এল যে স্টেশনে থামলো তার নাম অগ্রদ্বীপ, যদিও জায়গাটির নাম অগ্রদ্বীপ নয়, জায়গাটার নাম বহরা। অগ্রদ্বীপ বহরা গ্রাম থেকে 2.5 মাইল পূবের একটা গ্রাম। 2 গ্রামকে ভাগ করেছে গঙ্গা। 2.5 মাইল দূরের গ্রামের নামে স্টেশন, একেই বোধহয় বলে অগ্রদ্বীপের মাহাত্ম্য। চৈত্রের মাঝামাঝি সময়, কাজেই মাটিতে তাত উঠছে বেলা 10টাতেই। তার উপর গঙ্গার মস্ত চড়া আর বালিয়াড়ি। অন্তত 1 মাইল চড়া পেরোতে গৌরাঙ্গের কৃপায় বেশ ভালো রকম ভক্তির পরীক্ষা ঘটে যায়। তবে ক্লান্তি লাগে না, কেননা সঙ্গে চলে অনেক মানুষজন, তাদের কলকাকলি। খুব তেষ্টা লাগলে কিনে খাওয়া যায় টাটকা তালের রস, কিংবা চড়ায় মাঝে মাঝেই কিনতে পাওয়া যায় বাখারি, অর্থাৎ এক রকমের লম্বাটে কাঁকুর, সরস স্নিগ্ধ। কেউ চলেছে মাথায় করে একটা মিষ্টি কুমড়ো নিয়ে। বিক্রি করবা নাকি কুমড়ো? জবাবে সে বলে, না গো, গাছের প্রথম ফল গোপীনাথকে দেব। যত মানুষ চলেছে তার 12 আনাই মহিলা। বেশিরভাগ মানুষের ভাষা থেকে মালুম হয় যে তারা পূববঙ্গের মানুষ। ব্যাপারটা কি? পূববঙ্গের এত মানুষ এই রাড়ের অগ্রদ্বীপে কেন? কিভাবে? এই কৌতূহলের ফুঁপি থেকে আরেকটা রহস্যের জট খুলে যায়। পূর্ববঙ্গের নিম্নবর্গের বেশিরভাগ মানুষ গৌরভক্ত। দেশভাগের সময় তাদের অনেকে পূর্ণবসতির জন্য তাই বেছে নেয় গৌরগঙ্গার দেশ, অর্থাৎ নবদ্বীপ আর তার আশপাশ। দেশভাগের পর পশ্চিমবঙ্গের যেসব গ্রামীণ মেলায় কৃষ্ণের অনুষঙ্গ আছে সেগুলি বেশ ফুলে ফেঁপে উঠেছে, এ ব্যাপারটা অনেকে খেয়াল করেননি। সেই সঙ্গে এটাও লক্ষ্য করা হয়নি যে বেশিরভাগ অন্যান্য মেলার নাভিশ্বাস উঠেছে, কেননা গ্রামে গ্রামে এখন সুষ্ঠু বিপণন ব্যবস্থা, টেম্পো আর ম্যাটাডোরের কল্যাণে এত সুনিশ্চিত যে মেলায় গ্রামীণ মানুষের কেনার সামগ্রী অনেক কম।
মেলা এখন শুধুই বিনোদন আর প্রচল, শীর্ণ প্রথা কিংবা নৈমিত্তিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু অগ্রদ্বীপের রমরমাই আলাদা। মানুষ, শুধু মানুষ। 10টা খেয়া নৌকো মানুষ পারাপারে কিছুতেই সামলে দিতে পারে না। পথে যেতে লক্ষ্য করা যায় সকলেরই কেমন যেন একটা পৌঁছবার তাড়া রয়েছে, যেন ছুটছে। ঠিক সময় পৌঁছতে পারবো তো? দেরি হয়নি তো? কিসের ঠিক সময়? দেরি বা কেন? একজনকে জিজ্ঞেস করতে বলে 11টার মধ্যে তো শ্রাদ্ধ হয়ে যাবে, তাই এত তাড়াতাড়ি। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? আপনি কোনোদিন আসেননি বুঝি? শ্রাদ্ধ মানে ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ। ঘোষ ঠাকুর মানে গোবিন্দ ঘোষ? তার শ্রাদ্ধ কে করে? কে আবার করবে? করেন স্বয়ং আমাদের গোপীনাথ। আজকে আমবারুণীর একাদশী, আজ গোপীনাথ কাছা পরে ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ করবেন। চলুন, পা চালান। ঊর্ধ্বশ্বাসে চলমান এই বাহিনীর সঙ্গে আমি তাল রাখতে পারি না, বোধহয় চাইও না। আমার মনে এসব ঘটনা বড়জোর কৌতূহল আর কৌতুক জাগায়। এপ্রিলের মাঝামাঝি যে মধুকৃষ্ণা একাদশী, তা কি আমার কোনোভাবেই খেয়াল থাকে? আমবারুণের কোনো আহ্বান কি আমার জীবনে থাকতে পারে? অথচ আমার সঙ্গে দ্রুত ধাবমানী ভক্ত জনতা প্রতি বছর সেসব তিথি আলাদা করে মনে রাখে আর দিন গোনে। ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ দেখার জন্য তাদের এই মুক্তকচ্ছ দৌড় আর খেয়া নৌকায় বিপজ্জনক লাভ দেওয়া, তার পিছনে যে মনের টান, হিসেব করে দেখি তার একটা অনুকণা আমার মনের অতলে জমা নেই। এরা কি তবে জীবনানন্দ কথিত পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী? পৃথক তো বটেই, কেননা এই বিরাট সৌর পৃথিবীর অন্তর্গত আমাদের প্রতিদিনের যে অস্তিত্ব রক্ষার লড়াই করা জীবন, তার সঙ্গে এদের অটল ভক্তি বিশ্বাসের জীবন একেবারে পৃথক। স্পষ্ট, কেননা এদের লক্ষ্য স্থির, বিশ্বাস ধ্রুব, আচরণ সুনির্দিষ্ট, চলাচল ভক্তির পথে। সেখানে তাদের সংশয় সন্দেহ নেই। আমার পিছন পিছন 2 মাঝবয়সী বিধবা যাচ্ছিলেন বহু রকম কথা বলতে বলতে। তাদের আলোচনার একটা গুরুতর প্রসঙ্গ হল সঠিক গুরু নির্বাচন। চলার পথে গুরু নির্বাচনে ভুল হলে নাকি সমূহ সর্বনাশ। একজন আরেকজনকে বলছেন, আমি ওই কালোর দিদির মতো নাপিয়ে নাপিয়ে গুরুসঙ্গ করতে পারবো না। একথা শুনে মনে হলো, নাপিয়ে নাপিয়ে শব্দটার মানে যদি হয় উল্লম্ফন, তবে কালোর দিদির মনের চাঞ্চল্য বোঝা যায়। অর্থাৎ তিনি কেবলই গুরু পাল্টান, সেটা খারাপ। একথার জবাবে অন্য মহিলা বললেন, গুরু পাওয়া কি সোজা কথা? প্রথমে লোকের মুখে সাধু কথা শুনে জন্মায় ছেদ্দা, পরে সাধু দর্শনের লোভ জাগে, সেই লোভ থেকে হয় সাধু সঙ্গ, সেই সাধুতে আসে গুরু জ্ঞান। এসবের মূলে থাকে গুরুর কথা। আমার গুরু লাভ হয়েছে। হ্যাঁ গো, তোমার গুরু লাভে শান্তি হয়েছে? খুব শান্তি, নইলে তার কাছে এত ব্যগ্র হয়ে ছুটে যাচ্ছি কিসের জন্যে? আমার তো অত গোপীনাথ দেখার লোভ নাই। সেখানে গুরু গেছেন, তার আদেশ হয়েছে, তাই আমার যাওয়া। আমার মনের দুঃখ কি জানো? গুরুকে আমি তেমন আপন করে নিতে পারিনি এখনো, কিন্তু তিনি আমাকে আপন করে নিয়েছেন। এসব শুনতে শুনতে এদের স্পষ্ট পৃথক অস্তিত্ব আবার টের পাই। পিছিয়ে এসে জিজ্ঞেস করে বসি, আপনাদের গুরুকে, থাকেন কোথায়? ও বাবা, তুমি বুঝি আমাদের কথা শুনে ফেলেছ? কি লজ্জা! তা যাকগে বাবা, আমাদের গুরুর নাম গগন বৈরাগ্য, গুরুপাঠ বামুনডাঙ্গা। এখানে তিনি এসেছেন মৎসব দিতে। তুমি যেও আমাদের আখড়ায়, খুব শান্তি পাবে। গুরু আমাদের মাটির মানুষ। কি করে আখড়া চিনবে? লোকজনকে জিজ্ঞেস করো চরণপালের আখড়া কোথায়। এখানে চরণপালের আখড়া তো খুব নাম করা। তারই পশ্চিমে আমার গুরুর আখড়া, পিটুলি গাছতলায়। হ্যাঁ গো ছেলে, যাবা তো? কথা দিয়ে এগিয়ে চলি। বেশ পরিশ্রান্ত লাগে, একটু বসতে পারলে বেশ হতো, কিন্তু তপ্তবালির চড়ায় বসি কোথায়? শেষ পর্যন্ত পৌঁছানো গেল গঙ্গার ধারে।
এবারে এই ধারের পথ ধরে অন্তত সিকি মাইল হাঁটা রাস্তা শেষ হলে খেয়াঘাট। আপাতত গঙ্গার ধারে বহু লোক স্নান করছে, ঠান্ডা হাওয়া বইছে। চোখে পড়ে এক বৈষ্ণবী স্নান সেরে গৈরিক বাস পরে আপন মনে একটা ছোট্ট আয়না মুখের সামনে ধরে বসে মুখে নাকে কপালে রসকলি আঁকছে। পাশে তার প্রৌঢ় বৈষ্ণব বাবাজি বসে গাঁজা সেবা করছেন। পৃথক এই মানুষটার সঙ্গে আলাপ করতে ইচ্ছা জাগল। বাবাজি খাতির করে তার শতরঞ্জির একটা কোণে বসতে দিলেন। আহ, কি শান্তি! এবারে শুরু হয় আমার শহুরে নির্বোধ প্রশ্নমালা। আপনারা কোন সম্প্রদায়ের বৈষ্ণব? আপনাদের কোন ধারা? মাধবাচার্য না নিম্বাক না রামানুজ? কোথায় থাকেন? গুরুপাঠ কোথায়? মানুষটা গোফদারির ফাঁকে আমার জন্য ভরে রাখেন এক করুণার হাসি। বলেন, বৈষ্ণব কি একরকম? আমরা রাত টহলিয়া। কিছু বুঝলেন? রাত টহলিয়া মানে কি? মানে আমাদের কাজ হচ্ছে সারা রাত টহল দিয়ে নাম গান করা। এমন কথা আগে শুনিনি। শুনেছি বৈষ্ণব দুরকম, নৈষ্ঠিক বৈষ্ণব আর সহজিয়া বৈষ্ণব। আরও অনেক বৈষ্ণব আছে নাকি? আছে বৈকি, আমার অজানা অনেক আছে। আর জানা বৈষ্ণবদের কথা শুনলেই ভিড় মেখাবেন। শুনুন, জাত বৈষ্ণব আর সহজিয়া বৈষ্ণবের বাইরে আমার জানিত সম্প্রদায় হল রাধাশ্যামী, রূপকবিরাজি, রাধাবল্লভী, হরিবোলা, গুরুদাসী বৈষ্ণব, খণ্ডিত বৈষ্ণব, করণ বৈষ্ণব, চামার বৈষ্ণব, কিশোরী ভঞ্জন, গৌরবাদী আর আমাদের রাতটহলিয়া। এরা সব কোথায় থাকেন? চেনেন কি করে? লক্ষণে চেনা যায়। ক্রিয়াকরণ আলাদা, বীজমন্ত্র আলাদা, মেলা মহোৎসব আলাদা আলাদা স্থানে। যেমন ধরুন, আমাদের দীক্ষামন্ত্র আর কণ্ঠী বদল হয় মোহনপুর কেদুলিতে। ততক্ষণে বৈষ্ণবীর রসকলি পড়া, এমনকি সর্বাঙ্গে গৌর ছাপ দেওয়া সারা। কুচকুচে কালো গায়ের চামড়ায় সেই তিলক মাটির রং ক্যাটক্যাট করছে। তিনি আমার দিকে এক মোহিনী কটাক্ষ করলেন। আমার জানা চেনা সমাজের বাইরে এক স্পষ্ট পৃথক পারমিসিভ সোসাইটির রূপরেখা ওই কটাক্ষে আঁকা ছিল। আমি চট করে উঠে পড়ে বললাম, আপনাদের কণ্ঠী বদল কতদিনের? বৈষ্ণবী তার আতার বিচির মতো মিশি মাখা দাঁত বার করে বললে, এবারেই পৌষ মাসে আমাদের কণ্ঠী বদল হয়েছে গো। দেখে বুঝছেন না, আমাদের নবীন নাগরালি। বসুন বসুন, সকালে একটু জল বাতাসা সেবা করুন, ঘেমে তো নিয়ে গেছে অঙ্গ। প্রৌঢ়ের সঙ্গে যুবতীর নবীন নাগরালি সুস্থ মনে শওয়া কঠিন। এ মেয়ে নিশ্চয়ই অনেক বৈষ্ণবকে ঘোল খাইয়েছে। আমি অবশ্য আত্মসাবধান আছি। বৈষ্ণব বাবাজি খুব নির্বিকার উদাসী ভঙ্গিতে গাজায় দম মারছেন। এ জগতের কোনো ইশারা আপাতত তার কাছে খুবই মূল্যহীন। পেতলের রেকাবিতে বাতাসা আর কদমা, ঘটিতে গঙ্গাজল। বৈষ্ণবী ভক্তি ভরে আমাকে নিবেদন করে এবারে চুল বাঁধতে বসলেন। সঙ্গে গানের গুনগুনানি। সে গানের বাণী শুনে আমার আক্কেল গুরুম। সখী পীরিতি আখর ৩, পীরিতি আরতি যেজন বুঝেছে সেই জানে তার চিন। নয়নে নয়নে বানবরি শনে তাহাতে জন্মিল পি, অধরে অধরে সুধা পরশনে তাহাতে জন্মিল রি, আর হৃদয়ে হৃদয়ে ভাব বিনিময়ে তাহাতে জন্মিল তি। গানের শেষে আর এক মোক্ষম কটাক্ষ। সেই বান কোনো রকমে সামলে আমি উঠে পড়ি। খেয়াঘাট অদূরে, এখনই পার হতে হবে। মন্দিরে পৌঁছে দেখা গেল শ্রাদ্ধ শেষ। একজন বললে, দেরি করে ফেললেন গো, শ্রাদ্ধ এবারের মতো শেষ, আপনার দেখা হলো না। গুরুবল নেই, তা কি আর করবেন? আজ তো চিড়ে মচ্ছব, বসুন আমাদের আখড়ায়, দই চিড়ে খান। গোপীনাথের মন্দির চত্বরের পাশে ঘোষ ঠাকুরের সমাজঘর, তার মানে গোবিন্দ ঘোষের সমাধি। সেখানে নাকি শ্রাদ্ধের সকালে গোপীনাথকে আনা হয় কাছা পরিয়ে।
তার হাতে দেওয়া হয় পিণ্ড আর কুশ। খানিক পরে তা স্খলিত হয়ে পড়ে মাটিতে। হৈ হৈ করে ওঠে ভক্তজন, প্রধানত গোপ সম্প্রদায়। মেলা চত্বরের চারদিক মানুষে মানুষে গিজ গিজ করছে। সেখান থেকে এগিয়ে সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠে। ভেতরে তাকাই, অপরূপ কৃষ্ণমূর্তি, কোষ্ঠী পাথরের, খুব নিপুণভাবে কাছা পরানো। এক অভিনব দৃশ্য বৈকি। সারা ভারতবর্ষে কৃষ্ণ মন্দির তো অজস্র, কিন্তু কোথাও কৃষ্ণ কাছা পরে তার ভক্তের শ্রাদ্ধানুষ্ঠান করেন এমন কেউ শোনেনি। পূজারী মন্দিরের একপাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন আপন মনে। তাকে বিরক্ত করলাম নানা প্রশ্নে। জবাব এলো সোজাসুজি। এ হলো ভগবানের ভক্ত বাৎসল্যের পরাকাষ্ঠা। জগতের কোথাও এমন ঘটেনি। এই যে মূর্তি দেখছেন, এ স্বয়ং বিশ্বকর্মার নিজের হাতে তৈরি কোষ্ঠী পাথরের মূর্তি। চোখ দুটো সাক্ষের। বিশ্বাসী জগতের মানুষটিকে আঘাত করতে ইচ্ছে করল না আজকের দিনে। তাই প্রসঙ্গ পাল্টে বলি, আপনারা কি বংশানুক্রমে গোপীনাথের পূজারী? ঠিক তা নয়। যদ্দূর খবর শুনেছি, রাজা রঘুরামের আমলে প্রথম পূজারী ছিলেন অগ্রদ্বীপের নিত্যানন্দ ভট্টাচার্যী। তার হাত থেকে আমাদের বংশে পৌরোহিত্য আসে। আমরা নদীর ওপারে বহরার লোক। আমাদের বংশে গোপীনাথের প্রথম পুরোহিত হন মধুসূদন, তার ছেলে ত্রয়নিধি, তার ছেলে ত্রিলোচন, তার ছেলে তারাপদ, তার ছেলে শ্যামাপদ, তার ছেলে আমি। তাহলে কপুরুষ হল 6 পুরুষ। এই 6 পুরুষ ধরে আমরা গোপীনাথের পূজা করছি। আপনার ছেলেও কি গোপীনাথের পূজারী হবেন মনে হয়? কি করে বলি বলুন তো? পূজারী বলেন, আমার নিজেরই তো এ কাজ করার কথা নয়। আমি তো চাকরি করতাম বেঙ্গল পটারিতে। কোনোদিন কি ভেবেছি এখানে এই ফাঁকা মাঠে মন্দিরে পড়ে থাকব? কিভাবে পূজারী হলেন? বাবাই বরাবর পুজো করতেন। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ে আমাকে তার করলেন। আমি ছুটি নিয়ে এসে কদিন সেবা পুজো চালালাম, কিন্তু বাবা আর তেমন সুস্থ হলেন না। তখন বললেন, পুজোর দায়িত্বটা তুই নে। হাজার হলেও গোপীনাথ আমাদের বাড়ির ছেলের মতো। কথাটা ফেলতে পারলাম না, রয়ে গেলাম। তা 4-5 বছর তো হয়ে গেল। কেমন লাগে? প্রথম প্রথম খুবই খারাপ লাগতো। কলকাতার জীবনের জন্য মন টানত। এখানটা একটা ফাঁকা মাঠ বইতে নয়, মানুষজন কোথাও নেই আশেপাশে। আমি আর গোপীনাথ পড়ে থাকি। কচ্ছিৎ কদাচিৎ যাত্রী বা ভক্ত আসে, নইলে সারাদিন একা। রাতেও ভোগ রাগ দেই, পুজো করি, বৈকালি আর সন্ধ্যাবেলার শীতল দিই। তাছাড়া বাল্যভোগ। মাসে একদিন হয়তো বাড়ি যাই। ওই আছি আর কি। এখন আর খারাপ লাগে না। তাহলে গোপীনাথ রয়েছেন তো এখন মন বসে গেছে। একটা টানই বলতে পারেন। কোথাও গিয়ে শান্তিও পাই না। ভাবি তার হয়তো অযত্ন হচ্ছে। কেবল ভাবি কখন ফিরব, একটু দেখব গোপীনাথকে। এর কারণ কি মনে হয়? কারণ আর কি, গোপীনাথের মায়া সব। সাংঘাতিক মানুষ তো, ঈশ্বরের নরলীলা। তার শক্তি কি কম? মাঝে মাঝে যেমন রাতে ঘুম ভেঙে দেখি চারদিক ফুলের গন্ধে মাতোয়ারা, অথচ ফুল কই। কখনো কখনো অনেক রাতে গোপীনাথের ঘরের দরজার খিল খোলা বা বন্ধের আওয়াজ পাই। মনে হয় রাতের দিকে উনি কোথাও যান, আবার ভোরের দিকে ফেরেন। টের পাই। পৃথক এক স্পষ্ট জগতের অধিবাসী পূজারীর দিকে চেয়ে বিস্ময়ের আর তল পাই না। তাকে এ কথা আর জিজ্ঞেস করতে পারি না যে সর্বশক্তিমান সর্বব্যাপী দেবতার কোথাও যেতে কেন খিল খুলতে হয়। বরং জানতে চাই, ঈশ্বরের নরলীলার শক্তির কথা বলছিলেন, সেটা কি ব্যাপার? আপনি ঘোষ ঠাকুরের ঘটনা জানেন না দেখছি। পূজারী খানিকটা করুণা মিশিয়ে বললেন, তবে শুনুন। উত্তরারীয় কায়স্থ বংশের সন্তান ছিলেন গোবিন্দ, বাসুদেব আর মাধব ঘোষ, এই 3 ভাই। কাটোয়ার কাছে অজয় নদীর পাড়ে কুলাই গ্রামে ছিল তাদের বাড়ি। শ্রী গৌরাঙ্গের পার্ষদ ছিলেন তারা। চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডে লেখা আছে, গোবিন্দ, মাধব, বাসুদেব 3 ভাই, যা সবার কীর্তনে নাচে
চৈতন্য গোসাই। তো সেই গোবিন্দ ঘোষ আর অন্যান্য সাঙ্গপাঙ্গ নিয়ে একবার প্রভু চলেছেন রামকেলের দিকে। পথে যেতে যেতে যে গ্রামে দুপুর হয়ে যেত সেখানেই হতো মধ্যাহ্ন ভোজন। এক গ্রামে সেদিন খাওয়া দাওয়া সেরে মহাপ্রভু বললেন, একটু মুখশুদ্ধি পেলে হতো। সঙ্গে সঙ্গে গোবিন্দ গ্রাম থেকে এক টুকরো হত্যুকে জোগাড় করে দিলেন তাকে, আর এক টুকরো নিজের কাছে রেখে দিলেন। পরদিন মহাপ্রভুর দল পৌঁছালো এই অগ্রদ্বীপে। এখানে দুপুরের খাওয়া শেষ হতেই গোবিন্দ এগিয়ে দিলেন বাকি হত্যুকিটুকু। প্রভু তো অবাক, কোথায় পেলে হত্যুকি? যখন শুনলেন গতদিনের অংশ এটা, বললেন, হলো না গোবিন্দ, তোমার সন্ন্যাস হলো না, তোমার আজও সঞ্চয় বাসনা যায়নি। তুমি গৃহস্থ হও, বিবাহ করো, থাকো এখানেই। কি আর করেন, প্রভুর আদেশ, রয়ে গেলেন। একদিন গঙ্গায় স্নান করছেন গোবিন্দ, গায়ে কি একটা ভেসে এসে ঠেকল। শ্মশানের পোড়া কাঠ নাকি? না, মনে প্রত্যাদেশ পেলেন ওটা ব্রহ্মশিলা, ওটাকে ধরো, বাড়ি নিয়ে যাও। প্রভু এলেন আবার, ওই ব্রহ্মশিলা দিয়ে বিগ্রহ বানালো ভাস্কর। গোবিন্দের চালা ঘরে মহাপ্রভু নিজে বসালেন গোপীনাথকে। এই সেই গোপীনাথ। পূজারী থামলেন। আমি বললাম, কিন্তু আপনি যে তখন বললেন এ মূর্তি বিশ্বকর্মার গড়া। বিরক্ত পূজারী বললেন, বিশ্বকর্মাই তো, মনুষ্যরূপী বিশ্বকর্মা। জানেন না গোপীনাথ গড়েছিল বলে আজও দাইহাটের ভাস্কর্যের কত সম্মান। যাই হোক, গোবিন্দ তো তারপর বিয়ে করলেন, সেবা পুজো করেন, ক্রমে পুত্র সন্তান হলো একটি। ইতিমধ্যে হঠাৎ স্ত্রী মারা গেল। মহা মুশকিল, একদিকে সন্তান পালন, অন্যদিকে গোপীনাথের পুজো। কোনোটাই ভালো করে পারেন না, গোলমাল হয়ে যায়। এদিকে 5 বছর বয়স হলে ছেলেটি মারা গেল। গোবিন্দ শোকে পাগল মতো হয়ে গেলেন। ভাবলেন সন্ন্যাস হলো না। গোপীনাথকে বললেন, তোমার কথায় সংসারী হলাম, স্ত্রী নিলে, একমাত্র সন্তানকেও নিলে, যাও, তোমার সেবা পুজো বন্ধ, তোমাকেও খেতে দেব না, নিজেও খাবো না, আত্মঘাতী হব, দেখি তোমার বিচার। তখনই ঘটনাটা ঘটল। কি ঘটনা? গোপীনাথ বললেন, তোমার কি দয়া মায়া নেই? একটা ছেলে যদি দৈবগতিকে মরেই যায়, তাই বলে আরেক ছেলেকে তুমি না খেতে দিয়ে শুকিয়ে মারবে? শটান উঠে বসে গোবিন্দ, বলে, তুমি আমার ছেলে, তুমি ছেলের কাজ করবে আমার? কি কাজ? গোপীনাথ জানতে চান। গোবিন্দ বলেন, শ্রাদ্ধ। ছেলে থাকলে আমার শ্রাদ্ধ করত, তুমি তা করবে? করব, কথা দিলাম। সেই থেকে এই ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ চলছে। প্রতি বছর 3 দিন কাছা পড়ে থেকে তিনি একাদশীতে শ্রাদ্ধ করেন। 3 দিন কেন? আমি জানতে চাই। বৈষ্ণবদের শ্রাদ্ধ তো 3 দিনেই হয়, কিন্তু আসল কথাটা কি ধরতে পারলেন? ভক্তবৎসল ঈশ্বরের আসল মহিমাটা খেয়াল করলেন? কি বলুন তো? নিজের ছেলে যদি বেঁচে থাকতো গোবিন্দ ঘোষের, তবে বড়জোর সে যে কবছর বেঁচে থাকতো সে কবছর শ্রাদ্ধ করত বাবার। কিন্তু ভক্তবৎসল প্রভু যে এখানে 500 বছর ধরে শ্রাদ্ধ করছেন, যতদিন সৃষ্টি থাকবে ততদিন এখানে এই ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ আর পিণ্ডদান করবেন গোপীনাথ। এ কি সোজা কথা? সেই জন্য এখানকার এত মাহাত্ম্য, এত মানুষ, সব রকমের সাধু সন্ন্যাসী, বাউল বৈরাগী, দরবেশ, অবধূত এখানে আসেন। এখানে এসেই চরণপাল তার দীনদয়ালকে পেয়েছিলেন। সেই জন্য ওই উত্তর দিকে চরণপালের আসন বসে প্রত্যেক বছর। যান, দেখে আসুন। উত্তর দিকে এগিয়ে যাই। সত্যি নদীর ধারে চরণপালের আসন। বসে আছেন এক ফকির, তার সামনে রক্তাম্বরধারী এক সাধক। অগণিত নরনারী আসনে নিবেদন করছে দই, চিড়ে, কলা, মুরগি। আজ যে চিড়ে মহোৎসব। যদিও সবই জানি, তবু সুযোগ পেয়ে একজনকে জিজ্ঞেস করলাম, এখানে এসে চরণপাল তার দীনদয়ালকে পেয়েছিলেন সেই বৃত্তান্ত কি জানেন? দীনদয়ালই বা কে? লোকটি বলল, দীনদয়াল দীনবন্ধু আমাদের সাহেব ধনীদের উপাস্যের নাম, আর চরণপাল আমাদের গুরু বংশের একজন আদিগুরু।
তার নিবাস নদে জেলার দোগাছিয়ায়, যাতে গোপ। তিনি একদিন মাঠে গরু চড়াচ্ছিলেন। এমন সময় এক উদাসীন এসে দুধ খেতে চাইল। গরুর পালে বেশিরভাগ এড়ে আর বলদ, কেবল একটা বাছা গাই ছিল। চরণতাই বললেন, দুধ কোথায় পাবো? উদাসীন বললেন, ওই বাজা গাইতেই দুধ দেবে। কি কাণ্ড! সত্যিই তাই। চরণপাল কেড়ে ভর্তি দুধ দুয়ে চেয়ে দেখেন উদাসীন কোথাও নেই। এই যে ছিল, তবে হঠাৎ মানুষটা গেল কোথায়? খোঁজ খোঁজ, হাতে দুধের কেড়ে নিয়ে চরণপাল ছোটে। দৃষ্টি এলোমেলো। কোথায় গেল উদাসীন? মাঠের পর মাঠ পেরিয়ে ভর সন্ধেবেলা এই অজ্ঞদ্বীপে এসে তাকে এই গাছতলায় পেলেন। উদাসীন সেই দুধ খেয়ে বললেন, যাহ, তোর মনস্কামনা পূর্ণ হয়েছে। তুই দীনদয়াল পেয়ে গেছিস। আজ থেকে তুই বাকসিদ্ধ। তোর পরের 6 পুরুষ থাকবে বাকসিদ্ধ। তো বাবু, এই তো বৃত্তান্ত। আমি বললাম, বাকসিদ্ধ কাকে বলে? আগে যার বাক্য ফলে যায়। এই যেমন ধরুন, বাকসিদ্ধ বললেন, ল্যাংড়া সেরে যাবে, বোবায় কথা বলবে, অন্ধ চোখে দেখবে, বাজার সন্তান হবে। তো তাই হবে। তিনি পশ্চিমে সূর্য উদয় দেখাতে পারেন। বাক্যের বলে লক্ষ লোককেও অন্নমচ্ছব করাতে পারেন। এই যেমন ধরুন, এখানে চরণপালের হুকুম আছে, তাই কোনোদিন এ মেলায় ঝড় জল হয় না। গাছে একটা কাকপক্ষী নেই, নেই কুকুর শেয়াল। এসব বাকসিদ্ধ সাধকের হেকমত। বাকসিদ্ধ ছাড়া অন্য কোনো রকম সিদ্ধ পুরুষ হয় নাকি? আজ্ঞে হ্যাঁ, তাকে বলে সাধন সিদ্ধ। আমাদের চরণপালের শিষ্য কবির গোসাই ছিলেন সাধন সিদ্ধ। তার একটা গান আছে, সাধনেতে সিদ্ধ হয়েছি, ভক্তিভাবেতে কেঁদে প্রেমের ফাঁদে অধর চাঁদকে ধরেছি, অতি যত্ন করে রত্ননিধি হৃদয় মাঝে রেখেছি, ঘুচায়ে মলামাটি হয়েছি পরিপাটি, করিনে নটিখটি খাঁটি পথে দাঁড়িয়েছি। বাবু, এই অজ্ঞদ্বীপ খুব পবিত্র স্থান। এখানে ঘোষ ঠাকুরকে নিয়ে গোপীনাথের লীলা। এখানেই চরণচাঁদ তার দীনদয়ালকে পেয়ে হন বাকসিদ্ধ। এখানে কবিরের সাধন সিদ্ধি। আমি সেই ঐশী মাটিতে দাঁড়িয়ে পশ্চিম বাহিনী গঙ্গার দিকে চাইলাম। অস্তরাগ বিধুর অপরাহ্ন। সে ম্লানতায় বর্ণরঞ্জিত হয়ে দাঁড়িয়ে আছে ভেঙে পড়া অগ্রদ্বীপের বিখ্যাত জমিদার হরিমল্লিকের বাড়ি। সে বাড়িও অস্তমুখী। আমি মনে উচ্চারণ করলাম দাশরথী রায়ের পদ। ধরাধামে হরিমল্লিক বংশধন্য, অগ্রদ্বীপ অগ্রগণ্য, যেথায় গোপীনাথের লীলা। হঠাৎ অন্ধকার নেমে এলো। আখড়াগুলোয় জ্বলে উঠল সাঁঝবাতি, লণ্ঠন আর হ্যাজাকের আলো। চারদিকে অসংখ্য মানুষের কথা বলার শব্দ, একতারা দোতারা গোপীযন্ত্র আর বায়ার শব্দ, মেলার ব্যাপারীদের চিৎকার, বাউল ফকিরদের শব্দগানের তান। কেবলই মনে হয় এখন এই অগ্রদ্বীপে প্রায় লক্ষ লোকের বসত। আর কাল বাদে পরশু সকালে আম্বারণী স্নান সেরে সবাই ফুরুত। শুধু পড়ে থাকবে এই বিরাট মাঠের শূন্যতা, পশ্চিমের গঙ্গা, কয়েকটা গাছ, ভেঙে পড়া মল্লিক বাড়ির উদাসী রিক্ততা, আর 500 বছরের কিংবদন্তি পুরুষ গোপীনাথ। একটা আখড়ার আলোকে নিশানা করে এগোই। অন্ধকারে আর মানুষের চলমানতায় ভালো করে এগোনো যায় না। এখনো একাদশের চাঁদটুকু ওঠেনি। রাত বারবার আগে একটা জুৎসই আখড়া খুঁজে না নিলে সারা রাতের খাওয়া শোয়ার খুব দিকদারি হবে। দেখা যাক, সামনের আখড়া একটু নাক গুলিয়ে। এই ভেবে ভিড় ঠেলে মানুষের কাঁধ ডিঙিয়ে ভেতরে তাকাই। ভেতরে গানের লড়াই হচ্ছে। আমি সোজা সেঁধিয়ে যাই একেবারে মাসরের মাঝখানে। ভব্যযুক্ত চেহারা দেখে একজন বলে, বাবু বসুন। আর চোখে আমাকে দেখে নিয়ে গায়ক গেয়ে চলে, জগতে ব্রাহ্মবস্তু সার, এই ব্রহ্মা হতেই সৃষ্টি সবার, তোমরা অন্য তত্ত্ব খুঁজো না। গানটা যখন সাঙ্গ হয়ে আসে, তখন এই গায়কের যে প্রতিদ্বন্দ্বী গায়ক, সে ধীরে সুস্থে পায়ে ঘুঙুর বাঁধে। তারপরে গান শেষ হতেই সবাই বলে, কি গানের তত্ত্ব কাটান দেবে নাকি? দেব বই কি, এসব গানের তত্ত্ব তো আমার কাছে শিশু। হারিরামের কৃপায় আমার ঝুলিতে গান কি একটা? মানুষটা সদর্পে বলে, হারিরামের কৃপা?
একেবারে যাকে বলে কোড ল্যাঙ্গুয়েজ। আমি বুঝলাম নিশ্চিন্দিপুরের বিপ্রদাসের বাইরেও তাহলে হারিরামের গ্রাহক আছে। কি নাম গ্রাহকের? বাড়ি কোন গ্রামে? আমার প্রশ্নের জবাবে গ্রাহক বলে, আজ্ঞে নিবাস বেতাইজিতপুর। হারিরামের এই অধম সেবকের নাম রামদাস সরকার। এবারে একতারা কানের কাছে ধরে হেঁকে বলে রামদাস। রামচন্দ্র হারি গোসাই হাড়হাড্ডি মণিমগজ তারক ব্রহ্ম রামনারায়ণ, জগৎপতি জগৎ পিতা হেউত মৌতের কর্তা, তুমি আমায় রক্ষা করো। রামদাস এরপর আসরের সবাইকে উদ্দেশ্য করে বলে, রসিক শ্রোতাগণ আর আমার মরমে পাল্লাদার গ্রাহক বন্ধু, আমি এবারে যে গানের তত্ত্ব করব তা আমাদের হারিরামের নিগুড় তত্ত্ব। এ আসরে এতক্ষণ তত্ত্ব করা হলো যে ব্রহ্মাই আসল, আর আমরা বলি, আরে না 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 না, শুনিয়াক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, সে কি কথার কথা হয়? হারিরাম অন্য কথা কয়। শুনি ব্রহ্মা হন সৃজনকর্তা, বিষ্ণু হন পালনকর্তা, আর শিব হন সংহারকর্তা। তবে এক ব্রহ্মা কিসে কয়? গানটি আরও যুক্তির পথে এগিয়ে যখন শেষ হলো তখন সবাই বলল, বলি হারি, এ যে অকাট্য গান। রামদাস বলল, গান অকাট্য নয়, এ গানেরও কাটান আছে। তবে সে গান গেয়ে আমি নিজের গানের কাটান তো দেব না। আমি শুধু বলি আমাদের হারিরামের তত্ত্ব অকাট্য। তাই বলেছে, হারিরামের তত্ত্ব নিগুড় অর্থ বেদ বেদান্ত ছাড়া। এ তত্ত্ব জেনে নিমাই সন্ন্যাসী, এ তত্ত্ব জেনে শিব শ্মশানবাসী। শ্রোতাগণ, তোমরা হারিরামের নামে বলিহারি দাও। সবাই বলে, বলিহারি বলিহারি বলিহারি। এসব সুযোগ সাধারণত আমি ছাড়ি না। আসর থেকে রামদাস যেই বাইরে বেরিয়েছে ধূমপান করতে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসি। ইতিমধ্যে আকাশে একাদশের চাঁদ দেখা দিয়েছে। তার আলোয় রামদাস মানুষটার স্পষ্ট নিরিখ হয়। সরু খড়গের মতো নাক, নির্মেদ চেহারা, মাঝখানে সিথিকাঁটা চুল, চোখ দুটি সুন্দর। এসব মানুষের শরীর সম্পর্কে দুর্বলতা থাকেই, কথাটা তাই সেদিক দিয়েই তুললাম। নাকটা তো তোমার বেশ লক্ষণযুক্ত, তোমার তো এত নিচে পড়ে থাকার কথা নয়। কথায় চিড়ে ভেজে লাজুক হেসে রামদাস বলে, বাবু তবে ধরেছেন ঠিক। সবাই বলে আমার মধ্যে সাধক লক্ষণ আছে। এই গুড়োর নাশা ঐহিক মানুষের হয় না। আমাদের হারিরামের প্রধান শিষ্য তনু, তার এমন নাক ছিল। আপনি তনু সম্পর্কে বাঁধা গান শুনেছেন? শুনিনি তো, আমি বললাম। আমি মেহেরপুরে গেছি, নিশ্চিন্দপুরে গেছি, বিপ্রদাসের কাছে অনেক গান শুনেছি। নিমেষে রামদাস গাইল, ত্রেতা যুগে ছিল হনু, মেহেরাজে তার নাম তনু, পেয়ে পায়ের পদরেণু, 4 যুগে সঙ্গে ফেরে। হঠাৎ গান থামিয়ে রামদাস আকাশের দিকে চেয়ে প্রণাম সারল। তারপর বিড়বিড় করে বলতে লাগল, হারিরাম হারিরাম, স্বয়ং রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম সনাতন। সীতাপতি হনুমানকে যেমন করে করিলেন উৎপত্তি, তেমনি নিজ গুণে কৃপাদানে এ অধমের করগতি। তুমি আমার মাতা পিতা, তুমি আমার পতি, শ্রীচরণে করি এই মিনতি। জয় হারিরামের জয়, জয় হারিরামের জয়, জয় হারিরামের জয়। আমি এতদিন এত লোকধর্ম সম্প্রদায়ের সঙ্গে মিশেছি, কিন্তু কারুদেরই প্রায় পুরোপুরি বাংলা মন্ত্র নেই। সব হিং ক্লিং স্লিং বোঝাই মন্ত্র। কেবল এই হারিরামের মন্ত্র সব দিক থেকে ব্যতিক্রম। এরা চলতি ভাষায় বাংলা মন্ত্র বানিয়েছে। তার উচ্চারণে তাই বিশ্বাসের জোরটাও শোনবার মতো। আমি রামদাসকে এই কথা ভেবে বললাম, তোমাদের মন্ত্রে সংস্কৃত নেই কেন? এটা বুঝলেন না? সংস্কৃত তো বৈদিক ধর্মের ভাষা, আর হারিরামের তত্ত্ব বেদ বেদান্ত ছাড়া। তার বাদে আরও যুক্তি আছে। কিরকম? আমরা তো অনুমানের সাধনা করি না, আমাদের সব বর্তমান। তো বাংলা ভাষা তো বর্তমান। এই তো আপনি আমি তাইতেই কথা কইছি, নাকি বলেন? আর সংস্কৃতে কি কেউ কথা বলে? ওটা অনুমানের ভাষা। চমৎকার অনুমান বর্তমান তত্ত্বের একটা নতুন ভাষ্য পাওয়া গেল। যা হোক, হারিরামের লোকেরা বেশ মেধাবী আর বিচারশীল দেখছি। তার একটা কারণ হলো, এ সম্প্রদায় বহুদিন ধরে বৈষ্ণব আর বাউলদের থেকে আলাদা পথে চলেছে।
পদে পদে তাদের সঙ্গে তাত্ত্বিক লড়াই করে তবে হরিরাম তত্ত্বকে টেকাতে হয়েছে। এই যেমন আজকের সব দোকানের আসরে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তত্ত্বটা রামদাস তাদের গানে চমৎকার কাটান দিল। অবশ্য আমি রামদাসকে সত্যি কথাটা বললাম না যে ব্রহ্ম আর ব্রহ্মা এক নয়। লৌকিক গ্রাহকের অতখানি জ্ঞান থাকে না, তারা খানিকটা শব্দের ফেরে বা বাক্যের ধন্দেও পড়ে যায় কখনো কখনো। যাই হোক, আমার কাজ এখন রামদাসের পেট থেকে কথা বার করা। তাই প্রশ্ন তুললাম, রামদাস, তোমাদের ধর্মে তো গুরু নেই। কথা শেষ হবার আগেই রামদাস বললে, আজ্ঞে হ্যাঁ, আমাদের গুরু নেই, বাউল বৈষ্ণবদের মতো। আমাদের এক তত্ত্ব হরিরাম, সে আবার কোটি সমুদ্র গভীর অপার, যে জানে সে নিকট হয় তার, কলমেতে না পায় আকার, শুদ্ধ রাগেই করণ। তো সেই হরিরামের তত্ত্ব রাগের পথে জানতে হয়, বুঝতে হয় তিনিও যা আমিও তা। তবে তফাৎ আছে, তিনি কিঞ্চিত ঘন, আমি কিঞ্চিত কণ। তার মানে তিনি কিছুটা ঘন গভীর আর আমি তার কণ মানে কণা। তবে তাই বলে নিতান্ত ফেলনা নই। হরিরামের মহিমা যে জেনেছে সে কি ফেলনা হতে পারে? আমি বললাম, তোমাকে যে কথাটা জিজ্ঞেস করব ভাবছিলাম তা এই যে, তোমার তো গুরু নেই, তাহলে এত কথা শিখলে কোথায়? আজ্ঞে হরিরামই বলাচ্ছেন, তারই হেকমত। তবে হ্যাঁ, সঙ্গও করেছি বৈকি। আপনি তো নিশ্চিন্তপুরে গেছেন, সেখানে পূর্ণদাস হালদারকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি বৈকি। অবশ্য তখনই তার অনেক বয়স, তিনি দেহ রেখেছেন। তো সেই পূর্ণ হালদারের সঙ্গে আমি অনেক ঘুরেছি, সেই কোথায় কোথায়, ধাপাড়া, ধোপট, পলশুণ্ড, কোমথানা, হাঁসপুর, বান্নে, ফুলকলমি, সব ঘুরে ঘুরে কত তক্ক বিতক্ক শুনেছি বৈষ্ণবদের সঙ্গে বাউলদের সঙ্গে। তার থেকেই আত্মজ্ঞান হয়েছে। এখন আমিই বেশ তক্ক করতে পারি। একটা ঘটনা শুনবেন? বলো। সাহেবনগরের ফণী দরবেশের নাম শুনেছেন তো? তার ঘটনা। সেই সাহেবনগরের কাছে ভিতে এক বৈষ্ণবদের আখড়া আছে। সেখানে একদিন তারক ব্রহ্ম নাম হচ্ছে। আমি তখন ফণী জ্যাঠার বাড়ি কদিন রয়েছি। তো জ্যাঠা বললে, চল নাম শুনে আসি, নামেই তো মুক্তি। গেলাম দুজনে নাম শুনতে। শুনলাম। তারপর বৈষ্ণবরা সব নিতে বসল সার বেঁধে, মালসা ভোগ। আমরা তো বৈষ্ণবদের মালসা ভোগ নেব না। কেন? আমার খটকা লাগলো। প্রসাদে আপত্তি কি? ও, আপনি বুঝি নিষেধ বাক্য জানেন না? রামপ্রসাদ খুব আত্মপ্রসাদ নিয়ে বলল, তবে খেয়াল রেখে শুনুন। না করিব অন্য দেবের নিন্দন বন্দন, না করিব অন্য দেবের প্রসাদ ভক্ষণ। ব্যাস, সাফ কথা। তখন কি হলো? যতই ওরা মালসা ভোগের সেবা নিতে বলে ততই ফণী জ্যাঠা না না করে। আসল কথাটা মানে হরিরামের নিষেধের কথা তো বলতে পারে না, পাছে ওরা আঘাত পায়। কিছুতেই শেষ পর্যন্ত পার পাই না আমরা। একজন বৈষ্ণব হুল ফুটিয়ে বললে, সেবা ধর্মে আপত্তি কিসের, আমাদের ঘেন্না করো? জ্যাঠা আর সামলাতে না পেরে বললে, কথাটাকে তুমি না বলিয়ে ছাড়বে না বাবাজি? তবে শোনো, প্রশ্ন হলো সেবা তো নেব, কিন্তু দেব কাকে? শুনে তো বাবাজি থ বলে, বাপরে, তোমার কথার তো খুব ভাঁজ আছে, চলো তোমাকে মহান্তের কাছে নিয়ে যাই। নিয়ে গেল আমাদের দুজনকে মহান্তের কাছে। বাবু মহান্ত বোঝেন তো? আমি বললাম, হ্যাঁ তা বুঝি, মানে ওই আখড়ার যিনি প্রধান বৈষ্ণব গুরু। রামদাস বলল, তার কিন্তু খুব মান্যতা, তেমনই চেহারা। একেবারে তাকে বলে কিনা ঘৃতপক্ষ। সংসারের আঁচ তার গায়ে লাগেনি। তাকে বাবাজি সব সাতকাহন করে তো বলল। তিনি সব শুনে হাসলেন। তারপর চাঁদের চশমা পরে খানিকক্ষণ জ্যাঠাকে নিরীক্ষণ করে পরিহাস করে বললেন, সাধনার পথে তুমি খানিক কাঁচা রয়েছ দেখছি। তা এই যে আমরা দুজন বসে আছি, আমাদের তফাৎ কোথায়? দুজনেই তো মানুষ, ভক্ত সেবক। তাহলে? তখন ফণী দরবেশকে জবাব দিলে, ও, সে মোক্ষম জবাব। বললে, আপনাতে আমাতে বসে আছি বটে, তবে অনেকটাই তফাৎ।
কেমন তফাৎ শুনবেন? আপনি বসে আছেন যে পাটিতে, তার ওপর রয়েছে ধোকরা, তার ওপরে কাঁথা, তার ওপরে চাদর, এত সব কিছুর ওপরে আপনি। আর আমি মাটিতে জন্মে এই মাটিতেই তো বসে আছি। আপনাতে আমাতে তফাৎ নেই। তারপর কি হলো? মহান্ত চুপ করে বসে রইলেন খানিক। তারপরে একটু পরে বললেন, যাই হোক, সেবা নেবে না কেন? সেবা দেবার লোক পাচ্ছ না কেন? পরমাত্মাকে সেবা দাও। কি জবাব নেই যে? হেরে গেলে তো এবার? জ্যাঠা আমাকে টোকা মেরে বললে, কি রামদাস, এ কথার কি জবাব হবে বল দেখি? আমি হারিরামকে স্মরণ করে বললাম, মহান্তজি, এই মালসাভোগ তো আপনার পরমাত্মাকে উৎসর্গ করেছেন, তো সেই এটো জিনিস কেন আমার পরমাত্মার সেবায় দেব বলুন? মহান্ত চুপ। জ্যাঠা বললে, সাবাস রামদাস, বলিহারি, তুই হারিরামের মুখ রেখেছিস। একাদশীর রাতে এমন একটা মোক্ষম তর্কসভার বিবরণ শুনে আমি তো রীতিমতো শিহরিত। সত্যি কথা, কোন ফুপি থেকে কোন কথা যে এসে পড়ে। হারিরামের সম্প্রদায়ের সঙ্গে বৈষ্ণবদের যে এত আড়াআড়ি, তা জানতাম না। ব্যাপারটা কৌতূহলজনক। আর একটু গভীরে যাবার জন্য আমি রামদাসকে উস্কে দিয়ে বলি, তোমার জ্ঞান বুদ্ধি তো ফণী দরবেশের চেয়েও পাকা মনে হয়। বলো দেখি, বৈষ্ণবদের সঙ্গে তোমাদের প্রধান তফাৎ কি? রামদাস বলে, ওদের পঞ্চতত্ত্ব, জপ তপ আর তুলসীমালা। আমাদের ওসব নেই। কিন্তু আমাদের সঙ্গে আখড়াধারী বৈষ্ণবদের জানিয়ে বাঁধে তা এই যে ওরা প্রকৃতির ছায়া মারায় না, আর আমরা গৃহী। আমি বললাম, প্রকৃতি সাধনা না করলে ক্ষতি কি? নিষ্কাম ধর্ম নেই? আজ্ঞে প্রকৃতিকে কি এড়ানো যায়? নিষ্কাম বৈষ্ণবের কি স্বপ্নদোষ হয় না? সে স্বপ্নদোষ কি প্রকৃতি দেখে হয়, না পুরুষ দেখে? বাবু, আপনি কিন্তু আমাকে চটিয়ে পেটের কথা বার করছেন। আমি এবারে আত্মসাবধান হব কিন্তু। আমি হেসে বললাম, যাহ, বুঝে ফেলেছ, তাহলে এখন আর কথা নয়, কথা হবে আবার রাতে। এখন একটা গান শোনাও, কিন্তু তোমাদের হারিরামের গান নয়, ও গানে বড্ড তত্ত্বের কচকচি। তুমি অন্য গান শোনাও। রামদাস বলল, এমন একটা গান গাইছি যাতে আপনি বৈষ্ণবদের স্বরূপ বুঝে ফেলবেন খুব সহজে। শুনুন। এ গান আমাদের নয়, তবু আমরা গাই। নদের গোড়া চৈতন্য যারে কয়, সে শাক্ত ভারতীর কাছে শক্তি মন্ত্রলয়। পরে গিয়ে রামানন্দের কাছে বাউল ধর্মের নিশানা খোঁজে, তবে তো মানুষ ভজে পরম তত্ত্ব পায়। বাউল এক চণ্ডীদাসে মানুষের কথা প্রকাশে, সেই তত্ত্ব অবশেষে বৈষ্ণবেরা নেয়। মর্কট বৈরাগী যারা, এক অক্ষরও পায় না তারা, গীতা ভগবৎ শাস্ত্র পড়া পণ্ডিত সবাই। তিলকমালা কৌপিনাটার দল, জানে শুধু মালসা ভোগের ছল, দিনরাত কিছু না বুঝে মালা জপে যায়। রামদাসের সঙ্গে আবার হরিরাম বৈষ্ণব বিরোধীর কথা তুললাম রাতের খাওয়া দাওয়ার অনেক পরে। তখন সমস্ত মেলাটা ঝিমিয়ে পড়েছে। রাত 11টা হবে। অত্যুৎসাহী কয়েকটা আখড়ায় শুধু গান হচ্ছে। ওসব বেশিরভাগ গেজেলদের আসর। তাদের গানে মাথামুন্ডু থাকে না, অভিজ্ঞতায় দেখেছি। আসলে নিশি পোহালেই সব আখড়ায় অন্ন মৎসব হবে, তার ব্যবস্থা করা কি চারটিখানি কথা? তাই সবাই যথাসম্ভব বিশ্রাম আর ঘুম সেরে নিচ্ছে। আমার ঘুম নেই। মেলায় আমি ঘুমোতে পারি না। অগত্যা রামদাসকে ভর করি। সে বসে বসে হারিরামের নাম জপ করছে। সরাসরি বলি, তোমার পেট থেকে কথা বার করবার জন্যে নয়, আমি কিন্তু সত্যি সত্যি জানতে চাই, বৈষ্ণবদের সঙ্গে তোমাদের এত বিরোধ কেন? বোধহয় হিংসে নয়? ওরা যে সংখ্যায় বেশি, তোমরা আর কজন? রামদাস খুব বেদনাহত মুখে বলল, বাবু, আপনি জ্ঞানী মানুষ। সংখ্যা দিয়ে কি সত্য মিথ্যার বিচার হয় কোনো দিন? হয়তো মূলে কর্তা হারিরামচন্দ্রের সঙ্গে সেকেলে বৈষ্ণবদের বেঁধেছিল, কোনো বিরোধ কি বাঁধতে পারে না? হ্যাঁ, তা হতে পারে। আমি ভেবে বলি, প্রথমত বৈষ্ণবরা দ্বৈতবাদী। তারা শ্রীকৃষ্ণকে সচ্চিদানন্দ বিগ্রহ বলে মানে, নিজেরা থাকে ভক্ত হয়ে। আর তোমাদের ধর্ম অনেকটাই অদ্বৈতবাদী। হারিরাম তো নিজেকেই স্রষ্টা বলেছেন। এটা বৈষ্ণবরা মানবে কেন? তারা তো মানুষ ভজে না, তারা অবতার তত্ত্বে বিশ্বাসী। তারা কিছুতেই হারিরামকে অবতার বলে মানবে না। তবে আমরা তাদের মানব কেন?
রামদাস যেন বিদ্রোহীর মতো ফুঁসে ওঠে। ওসব তিলকমালা, রসকলি, চন্দনের ছাপ আর ডোর কৌপিনে ভগবান থাকে? ওদের কাণ্ড তো জানি। মুখে বলে সব জাতি এক। এদিকে বামনায় কি কিছু কম? ওদের সব ভাগ আছে তো, জানেন? ব্রাহ্মণ বৈষ্ণব, চামার বৈষ্ণব, নেম বৈষ্ণব, টহলিয়া, নানান ভাগ। তবে গৌরাঙ্গের মূল কথাটার মানে দাঁড়ালো কি? আচণ্ডাল কি ওদের এক? তাহলে সহজে বৈষ্ণবদের ওরা মানে না কেন? আসল ব্যাপারটা কি জানেন? সব বিটলে বামনদের কারসাজি। রামদাস গায়, মানুষ মানুষ সবাই বলে, ও ভাই কে করে তার অন্বেষণ। পঞ্চম স্বরে মনের সুখে ডাকেন তারে ত্রিলোচন। বাধা দিয়ে আমি বলি, এ গান আমি বিপ্রদাসের গলায় শুনেছি। এতে আর গোলমাল কোথায়? এর তত্ত্ব খুব সোজা। অভিমান ভরে রামদাস বলে, তবে ওই গানের এ জায়গাটা শুনুন। রাসলীলা হয় বৃন্দাবনে, জানে কোন ভাগ্যবানে। রাধাকৃষ্ণ নাহি জানে, নাহি জানে গোপীগণ। কিছু বুঝলেন? আলাদা করে কিছু বোঝবার আছে নাকি এখানে? আত্মপ্রসাদের হাসি হেসে রামদাস বলে, এইখানটায় আসল তত্ত্ব। বৈষ্ণবরা কীর্তন করে বৃন্দাবন লীলা, তাতে কৃষ্ণ, রাধা, গোপীগণ থাকে। কিন্তু কৃষ্ণ মূলে যে বৃন্দাবন লীলা করেনি। সে কি? হ্যাঁ, ভেবে দেখুন। ব্রহ্মা সৃজনকর্তা, তার স্থান আমাদের মস্তকে। বিষ্ণু হলেন পালনকর্তা, তার স্থান বক্ষে। শিব হলেন সংহারকর্তা, তার স্থান লিঙ্গে। বৃন্দাবন লীলা কি বলুন তো বাবু? সে কি যোনিলিঙ্গে সঙ্গম? বিলক্ষণ। তাহলে বক্ষস্থলে থেকে কৃষ্ণ কি করে বৃন্দাবন লীলা করেন? করেন না। বৃন্দাবন লীলার আস্বাদ বা রূপ তবু কিঞ্চিৎ জানেন মহেশ্বর। কিন্তু কৃষ্ণ, রাধা, গোপীগণ বৃন্দাবন লীলার কি জানেন? এইখানে বৈষ্ণবদের মস্ত বড় ভুল। সে ভুল ধরিয়ে দেন আমাদের হরিরামচন্দ্র। কে বুঝিবে হরিরামে ভুবনে তব মহিমে। মাঝরাতের ভাঙা চাঁদ যেমন অবাক বিস্ময়ে চেয়ে আছে অগ্রদ্বীপের এই মেলার মাঠের দিকে, আমি তেমনি অবাক হয়ে রামদাসের দিকে চেয়ে রইলাম। এতগুলো নির্বাচন, সবুজ বিপ্লব, পঞ্চায়েত, পারমাণবিক সন্ত্রাস, বৈদ্যুতিক কূটকৌশল, জন্ম নিয়ন্ত্রণ, বিশ্বায়ন, দূরদর্শনের সাম্রাজ্যবাদ, এদের বিশ্বাসকে এতটুকু টলাতে পারেনি। মেলার এতগুলো মানুষের গাঢ় ঘুমন্ত শরীরে এমন গভীরভাবেও মন রয়েছে ঘুমিয়ে? আমার তুলনায় এরা এতটা স্পষ্ট আর পৃথক আরেক জগতের অধিবাসী। সকাল হলেই এই বিপুল সংখ্যাধিক্য মানুষের জেগে ওঠার পর তাদের স্থির বিশ্বাসের অভিঘাতে আমি কতটা বিধ্বস্ত হয়ে যাব, সেই আশঙ্কিত ভাবনায় মেলা ছেড়ে পালাই, কেবলই পালাই। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।